900 কোটি টাকার প্রকল্প। কথা ছিল এই অর্থ ব্যয়ে আধুনিক হবে ডাকঘর, উন্নত হবে সেবার মান, মুহূর্তেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে পণ্য। প্রকল্পের মাধ্যমে উন্নয়ন ঠিকই হয়েছে, তবে তা ডাকঘরের নয় কিংবা ডাক বিভাগের নয়। উন্নয়ন হয়েছে মূলত কতিপয় কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারীদের নামে। প্রকল্পের নামে আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন এসব কর্মকর্তারা। কর্তাদের পকেট ভারী হলেও পরিবর্তন হয়নি ডাকঘরের সেই পুরাতন জীর্ণ শীর্ণ চেহারা। অন্যদিকে চট্টগ্রামের ডাক বিভাগ থেকে 29 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিছু অসাধু কর্মকর্তা। ডাক বিভাগের এমন অনিয়ম নিয়েই এবারের তালাশ ডাক বিভাগে ডাকাতি। এখন এটা আমি খুলছিলাম, খোলার সাথে সাথে বই দেয় না, ওরা এটা দিয়ে দুর্নীতি করছে। সরকারি কর্মকর্তারাই যদি এই সমস্ত কাজ করে তাহলে বিশ্বাস করবো কোথায়? তথ্য প্রমাণকের আলোকে নূর মোহাম্মদের হাত দিয়েই টাকা ঢুকেছে, নূর মোহাম্মদের হাত দিয়ে টাকা বের হয়েছে আমার কোষাগার থেকে। ডাক বিভাগের যে বেইলে যে সংক্রান্ত যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে এই মেশিনগুলো কোনো চলতেছে না। এটা পোস্ট অফিস, পোস্ট সেন্টারটা এখানে ইকুইপমেন্টগুলো নষ্ট থাকার কারণে আমরা সেবা দিতে পারতেছি। তৃণমূল মানুষদের ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ডাক বিভাগের ই পোস্ট সেন্টার ফর রুরাল কমিউনিটি নামের একটি প্রকল্প 2012 সাল থেকে চালু হয়। সারা দেশের 8,500 ডাকঘরকে 550 কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাকঘরে রূপান্তরিত করা হয়। ইন্টারনেট সহ 22 ধরনের সুযোগ সুবিধা থাকার কথা এসব ডাকঘরে। কেমন হলো সেই ডাকঘর, চলুন দেখে আসি। চট্টগ্রামের পটিয়া উপজেলার ঝিড়ি গ্রামে একটি আধুনিক ডাকঘর তৈরি করা হয়েছে। এই সেই ডাকঘর। 22 ধরনের সুবিধা তো দূরের কথা, আধুনিক ডাকঘরে যাবার রাস্তাই তো নেই। পুকুরের মাঝখানে দাঁড়িয়ে থাকা অসহায় পোস্ট ই সেন্টারটি নিজেই যেন কিছু একটা বার্তা দিচ্ছে। নিজের গ্রামে এমন পোস্ট অফিস দেখে হতভম্ব এলাকাবাসী। আপনি দেখতেছি একটা পোস্ট অফিস এখানে বানাইছে, কোনোদিন ব্যবহার করতে দেখিনি। নতুন ভবনের এমন ভঙ্গুর অবস্থা দেখে কোনো কর্মচারী কোনোদিন যায়নি এই পোস্ট অফিসে। আমাদের দুর্ভাগ্যের কারণ হচ্ছে এখানে কোনো গেট নাই, ঢোকার কোনো রাস্তা নাই, এখানে কোনো কর্মকর্তাও দেখা যায় না। পটিয়া উপজেলার আরেক পোস্ট অফিস কাশিয়াস। এই পোস্ট অফিসটি উদ্যোক্তা না পাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কম্পিউটার নাই, এটা কিছু নেই, আপনারা কোনো কাজ করেন না। এটা হানা হাত না করে, এটা কিছু নাই। এটা অনুসন্ধানে জানা যায় পটিয়ার অধিকাংশ ই সেন্টার গত কয়েক বছর ধরে বন্ধ। পটিয়ার ছনহারা পোস্ট অফিসের মাস্টার মাধব দাস তিনি জানান, আরও 2 বছর আগেই ই সেন্টারের সরঞ্জাম ডাক অফিস নিয়ে গেছে। কার চলতে চিঠি আসে বা চিঠি যায়, কম্পিউটার ওই পটিয়া। প্রতিটি পোস্ট অফিসই একটি ডিজিটাল সেন্টার। 2017 সালেই শেষ হয় 8,500 ই সেন্টার নির্মাণের কাজ। চারপাশে পুকুর আর মাঝখানে পোস্ট ই সেন্টার। এমন করেই পুকুর চুরি হয়ে গেছে পোস্ট ই সেন্টার নির্মাণের নামে। চট্টগ্রাম থেকে এবারের গন্তব্য কুমিল্লায়। কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাঁদগাঁও মদিনা কমপ্লেক্স। ডাক বিভাগের তালিকায় এখানে একটি পোস্ট ই সেন্টার আছে। মাদ্রাসা ভবনের একটি কক্ষে পোস্ট অফিস। ধুলো আর মাকড়সার জালে ঢেকে গেছে পোস্ট অফিস। কোনো কর্মকর্তা কর্মচারীর দেখাও পাওয়া গেল না। যিনি উদ্যোক্তা তার নিজের দোকানেই পোস্ট ই সেন্টার। কথা ছিল আধুনিক ভবনে কম্পিউটার, স্ক্যানার, ল্যাপটপ সহ 11 ধরনের সরঞ্জাম নিয়ে 22 ধরনের সেবা দিবে এই ই সেন্টার। কিন্তু এখান থেকে কত ধরনের সেবা দেয়া হচ্ছে? কিছু যন্ত্রপাতি পাইছি, অনেকগুলোই নষ্ট, এগুলা দিয়ে কোনো কাজ করতে পারতেছি না। 11টার মধ্যে মাত্র 3-4টি সরঞ্জাম পেয়েছে এই ই সেন্টার। কুমিল্লার লাকসামের ইছাপুরা পোস্ট অফিস। এখানে কোনো আধুনিক ভবন নির্মাণ হয়নি। ঘরের অবস্থায় জীর্ণ শীর্ণ, এটা তো উড়ে হেতারাও পরিত্যক্ত রুম হিসেবে আঙুরে দিছে আটা থাই। যে কয়েকটি সরঞ্জাম পেয়েছেন সেগুলো আরও 3 বছর আগেই নষ্ট হয়ে যায়। আসলে কি আমরা ডিজিটাল সেন্টারে আছি? না, ওরকম ডিজিটাল সেন্টারে আমরা নাই। শত শত কোটি টাকার প্রকল্প, কিন্তু কোথাও কোথাও সেই পোস্ট ই সেন্টার
বা পোস্ট অফিসের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে নেই এসব ই পোস্ট সেন্টার। এ যেন দুর্নীতির খামার বাড়ি। এসব নজরদারির দায়িত্বে যারা ছিলেন তারা কতটুকুই বা তাদের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের শাহ আমানত সেতু পার হয়ে কর্ণফুলীর ফকিন্নির হাট পোস্ট ই সেন্টার। কাগজে কলমে এই এলাকার মানুষ ডাকঘর হিসেবে ফকিন্নির হাট লিখলেও সেখানে গিয়ে সেই পোস্ট অফিসের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। ফকিনির হাটে ডাকঘর কোথায়? ফকিরহাটে ডাকুর এই স্থানে ছিল আগে, এখন স্বামীরপুর বাদামতলে। সেখান থেকে বাদামতল বাজারে গিয়ে পাওয়া গেল পোস্ট অফিস। এই দোকানেই ফকিন্নির হাট পোস্ট অফিস, তাও পোস্ট অফিসের কর্মচারীর দোকানেই চলে সকল ধরনের কাজ। এই এলাকার পোস্ট অফিস কোন জায়গায়? ফকিনি আর্টের পশ্চিম ঘাটে। এটা কি? এই যেটা এটা এটা দোকান, হ্যাঁ এটা দোকান। এটা পোস্ট অফিস এবং কালার প্রিন্টার স্ক্যানার বিগত প্রায় 3 বছর যাবৎ নষ্ট। এবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সর্বদক্ষিণের চুন্নাপাড়া বাজারে গিয়ে পোস্ট অফিস পাওয়া যায়নি। এলাকায় শিক্ষক হিসেবে পরিচিত আবুল কাশেমের স্কুলের ছোট্ট একটি ঘরে এই পোস্ট অফিসের কার্যক্রম চলে। আগে ভবন দেওয়ার কথা বলছিল, জায়গা চাইছিল, কারোর থেকে তো জায়গা পাইনি। আর পোস্ট অফিস এইভাবে আছে আর কি। কাগজে কলমে সব পোস্ট ই সেন্টার, বাস্তবে পরিপূর্ণ কোনো সেন্টারই পাওয়া গেল না। সবগুলো নষ্ট। একটা ল্যাপটপ মোটামুটি চালু আছে, ডিসপ্লে নষ্ট। আধুনিক পোস্ট ই সেন্টারের করুণ অবস্থা দেখে ডাক বিভাগের আরেক প্রকল্প মেইল প্রসেসিং সেন্টারের দিকে নজর দেই আমরা। ডাক এবং পার্সেল সার্ভিস খুব দ্রুতই গ্রাহকদের কাছে পৌঁছে দিতে 365 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের কাজের অবস্থা দেখতে চট্টগ্রাম বিভাগের মেইল প্রসেসিং সেন্টারগুলোতে নজর দিতে চায় টিম তালাশ। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া দিতে সারা দেশের জেলা পর্যায়ে 14টি স্থানে চালু করা হয় মোবাইল প্রসেসিং সেন্টার, যার প্রধান কাজ হচ্ছে ডাক বাছাই ও বিতরণ ব্যবস্থার প্রবর্তন সহ দ্রুতই গ্রাহকের হাতে চিঠি পৌঁছে দেয়া। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী এবং চট্টগ্রাম শহরে রয়েছে 2টি সেন্টার। নোয়াখালীর চৌমোহনীতে আধুনিক মেইল প্রসেসিং সেন্টার। মাত্র 1.5 বছর আগে উদ্বোধন করা হয় এই সেন্টারটি। এরই মধ্যে আধুনিক সেন্টারে বৃষ্টি হলেই পানি পড়ে, ফলে কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এটা 1 বছরের ভিতরে মানে রিপেয়ারিং করা নিয়েছে, ইয়ার পরও পানি পড়ে। আধুনিক সরঞ্জাম ব্যবহার করাই হয়নি। পচনশীল পণ্য রাখার জন্য তৈরি করা কোল্ড স্টোরের অবস্থাও নাজুক। আর কিছু সরঞ্জাম এখনো পায়নি মেইল সেন্টার। আরও কি যন্ত্র আছে কিনা, কি দিবি কিনা, এটা আমি সঠিক বলতে পারবো না। আমরা যে এই যে র্যাকগুলি আমাদের এখনো ধরা পড়েনি। 14টি সেন্টারের প্রতিটি নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 25 থেকে 35 কোটি টাকা। 35 ধরনের সরঞ্জাম নিয়ে সাজানো এক একটি সেন্টার। চট্টগ্রামের মেইল প্রসেসিং সেন্টার, এখানেও একই অভিযোগ, বৃষ্টির পানি পড়ে সবখানে। ডিউটি চলাকালীন সময় দেখতেছি এখানে পানি পড়তেছে। ডাক বিভাগের যে মেইলে যে সংক্রান্ত যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে এখানে কিছু মেশিন অফ হয়ে আছে। এই মেশিনগুলো টোটাল চলতেছে না, ঠিক আছে, দরকার হচ্ছে না। এখানে বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের আলোর জন্য কাজ করতে আমাদের সমস্যা হয়। জেনারেটর চলে না, যেটা চলে যায়, ওটা তেল নাই। যদিও তালাশ অনুসন্ধান করে চলে আসার পর ভবনটির সংস্কার করা হয়েছে বলে মুঠোফোনে প্রতিবেদককে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। দুর্নীতির দায়ে চাকুরিচ্যুত এই কর্মকর্তা ডাক বিভাগের সকল অনিয়ম এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত। এমনকি তদন্ত রিপোর্টেও তাকে অভিযুক্ত করা হলেও শুধু চাকুরি যাওয়া ছাড়া তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কেন? ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ই পোস্ট সেন্টার নির্মাণের প্রকল্প পরিচালক ছিলেন তিনি। প্রায় 540 কোটি টাকার এই প্রকল্পে যেসব সরঞ্জাম কেনা হয়েছে তার অধিকাংশই ছিল নষ্ট। মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের কাজ হয়েছে তার অধীনেই। তদন্ত প্রতিবেদনে দেখা যায় 540 কোটি টাকার প্রকল্পে ব্যয় হয়েছে 380 কোটি টাকা। বাকি 160 কোটি টাকার সাশ্রয় দেখানো হলেও সেই টাকা কোথায় সুধাংশু শেখর ভট্ট জমা দিয়েছে
তার কোনো উল্লেখ নেই। পোস্ট ই সেন্টারের জন্য ক্রয় করা 17,000 পাউস মেশিনের মধ্যে 740টি ব্যবহার করা হচ্ছে আর বাকিগুলো ব্যবহার করা হচ্ছে না। একই সাথে 10,000 ফিঙ্গার ভেইন মেশিনের মধ্যে মাত্র ব্যবহার করা হচ্ছে 643টি। যে ডিজিটাল সেবা পাওয়ার কথা ছিল সেটি সম্পূর্ণ হয়নি বলে তদন্ত প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে। একই সাথে 3টি ভারী সার্ভার ক্রয় দেখানো হলেও বাস্তবে কোনো সার্ভারই ক্রয় করেননি সুধাংশু শেখর ভদ্র। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে প্রশিক্ষণের নামে প্রায় 7 কোটি টাকা তুলে নিয়েছেন সুধাংশু শেখর ভদ্র এবং তার সহযোগীরা। 3,500 পাউস মেশিন ক্রয় দেখানো হয়েছে 30 থেকে 35,000 টাকায়। মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের জন্য 10 থেকে 20 গুণ বেশি দাম দিয়ে সরঞ্জাম ক্রয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। 2012 সাল থেকে 2017 সালে শেষ হওয়া প্রকল্পের দুর্নীতি নিয়ে এরই মধ্যে 2 দফা দুদক জিজ্ঞাসাবাদ করেছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে। ডাক বিভাগের যা আছে সবগুলো বিষয়ে আমরা বলে গেছি যে শত শত কোটি টাকা লুটের অভিযোগে শুধুমাত্র মহাপরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়েই সীমাবদ্ধ আছে। শুধু চাকরি থেকে প্রত্যাহার হয়ে যদি কোটি কোটি টাকা আত্মসাতের দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায় তাহলে তো সেটিই ভালো। এদিকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ডাক বিভাগের সঞ্চয় থেকে কোটি কোটি টাকা উধাও করে নিয়েছেন কিছু অসাধু কর্মকর্তারা। কারা এরা তা জানবো 4 মিনিট পর। সারা দেশের ডাকঘরের বিভিন্ন সঞ্চয় শাখা থেকে গত 2 দশকে 30টির মতো অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামের ডাকঘরের শাখা থেকে 2020 সালে 29 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন খোদ ডাক বিভাগেরই কর্মকর্তারা। মানুষের আস্থা আর বিশ্বাসের শীর্ষে রয়েছে ডাক বিভাগের সঞ্চয়পত্র। ঐতিহ্যবাহী ও প্রাচীন এই সরকারি প্রতিষ্ঠানটি ক্রমেই যেন নিঃশেষ হয়ে যাচ্ছে, যার প্রধান কারণ কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি। গ্রাহকের ভুয়া নাম, ছবি এবং ঠিকানা ব্যবহার করে 13টি সঞ্চয় বইয়ের মাধ্যমে 3 বছরে 29 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। 13টি সঞ্চয় বইয়ের যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে তাদের সাথে সরাসরি দেখা করতে চায় টিম তালাশ। তার মধ্যে একটি চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনির G52 ঠিকানা অনুযায়ী যে নাম ব্যবহার করা হয়েছে সেই বাড়িতেই তালাশ। আমার ননাস, ছোট ননাস, তার নাম দিয়ে খবর হয়েছে, তার মানে তার সাথেও একটা প্রতারণা। আমাদের ডাক বিভাগে অ্যাকাউন্ট আছে, আর এটা এরকম হওয়ার কারণে তো এখন আমরা আসলে একটা আতঙ্কে আছি। চট্টগ্রামের ডাক বিভাগের গাড়ি চালক খোকন, তার কাছে তালাশ টিম। তার নামে সঞ্চয়পত্র ব্যবহার করে একই কায়দায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুনছি আমার বই নিয়ে জালিয়াতি করছে। এভাবেই 11টি ভুয়া বই দিয়ে টাকা আত্মসাৎ করেছে একটি শক্তিশালী চক্র। 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত গ্রাহকদের ভুয়া নাম, ঠিকানা ও ছবি দিয়ে খোলা হিসাব থেকে এসব টাকা তুলে নেয় চক্রটি। সরকারি কর্মকর্তারাই যদি এই সমস্ত কাজ করে তাইলে বিশ্বাস করব কোথায়? আমরা সরকারের কাছে এটাই চাই যে আমাদের গচ্ছিত সম্পদ যাতে সরকারের কাছ থেকে আমরা আবার গচ্ছিত হিসেবে আমরা ফেরত পাই। টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্তরা হলেন চট্টগ্রামের জিপিওর সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ, পোস্টাল অপারেটর সরোয়ার আলম খান। 22 লাখ টাকা সহ এই দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি নূর মোহাম্মদের খোঁজে তার বাসায় হাজির তালাশের সদস্যরা। যখন আমি ওই ব্রাঞ্চের দায়িত্ব ছিলাম তখন আমার উপর সবাই দিত অফিসে, এখন কি হয়েছে না হয়েছে এটা আমি জানি না। কিন্তু অনুসন্ধান বলছে নিজেকে নির্দোষ দাবি করা নূর মোহাম্মদ সহ আরও কিছু রাঘব বোয়াল এই পুকুর চুরিতে জড়িত আছে। এই ঘটনার পরে পোস্টাল অপারেটর জয়নাল আবেদিন, কবির আহমেদ ও মোহাম্মদ হাসানকে আসামি করে মামলা করে ডাক বিভাগ। এই মামলায় আবার সাইফুল ইসলাম চৌধুরীও সাসপেন্ডে আছে, কিন্তু তার দায়িত্ব আমাদের থেকে অনেক বেশি। তাহলে তাকে তো দুদুকে সাসপেন্ডে আনে নাই। রাঘব বলার এটা ধরা চড়া বাইরে দায়িত্ব, সেভিংস পোস্টমাস্টার দায়িত্ব, সিনিয়র পোস্টমাস্টার যে অডিটের দায়িত্ব, ওদের কোনো রিপোর্ট এখানে এটা একদিনে হয় নাই। আমাদেরকে যে সাসপেন্ড করে এভাবে হয়রানি করতেছে, এটা সম্পূর্ণ অন্যায়। শুধু কি এই 5 জন কর্মকর্তা মিলে
3 বছরে 29 কোটি টাকা হাতিয়ে নেওয়া সম্ভব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আমাদের অনুসন্ধান তো বলছে রাঘব বোয়ালদের আড়াল করতেই চুনোপুটিদের সামনে এসে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ডাক বিভাগের অভ্যন্তরীণ তদন্তে কি উঠে এসেছে চলুন তা দেখে আসি। চট্টগ্রাম পোস্ট অফিসের সঞ্চয় শাখা, এই শাখা থেকেই ভুয়া হিসাব বই তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ঘটনার প্রায় 1 বছর পর চট্টগ্রামের সার্কেল অফিসের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল নিজামুদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে বলা হয় এই 5 ব্যক্তি প্রত্যক্ষভাবে 29 কোটি টাকা তুলে নিয়েছে। কিন্তু যারা সঞ্চয় শাখার প্রধান কিংবা বিভাগের অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের কি এখানে কোনো দায় নেই? তো আপনি পরোক্ষভাবে দায়ী, কিন্তু সরাসরি যে জড়িত সে না আসল দায়ী। সেই সময় নিপুল তাপস বড়ুয়া সঞ্চয় শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও তার দায়িত্বে অবহেলার প্রমাণ থাকার পরও তাকে লঘু শাস্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ওরে তো ডিপার্টমেন্ট আমার উপর অ্যাকশনে গেছে, তাই না? তারপরে আমি কিন্তু আমার এই বিষয়ে আসলে কোনো কথা বলার নাই। আরেক অভিযুক্ত সাইফুল ইসলাম চৌধুরী, যিনি প্রধান আসামি নূর মোহাম্মদের ফুফাতো ভাই। সাইফুল ইসলাম চৌধুরী একই শাখার নগর পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন। প্রতিদিনের হিসেব খাতায় লিপিবদ্ধ করে কর্তৃপক্ষকে জানানো ছিল তার কাজ, যা তিনি করেননি। এই সাইফুল ইসলাম চৌধুরী সরকারি কর্মচারী হয়ে বনে যান ডাক বিভাগের ঠিকাদার। নিজে সব নিয়ন্ত্রণ করলেও স্ত্রীর নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে ডাক বিভাগের বিভিন্ন ভবন নির্মাণ এবং সংস্কারের নামে লুট করে নিয়েছেন কোটি কোটি টাকা। সরকারি কলোনিতে থাকলেও চড়েন ব্যক্তিগত দামি গাড়িতে। তার নিজের মালিকানায় প্রায় 5 থেকে 6টি গাড়ি রয়েছে। এসব অভিযোগ নিয়ে দুদকও তদন্তে নেমেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে তালাশ টিমের সাথে কথা বলেন সাইফুল ইসলাম চৌধুরী। প্রথমেই নিজের স্ত্রীর নামে ঠিকাদারি লাইসেন্স সহ গাড়ি থাকার কথা স্বীকার করেছেন। পরে আনুষ্ঠানিক সাক্ষাৎকারে সবকিছুই অস্বীকার করেন। এটা আমার ওয়াইফ, এটার কি প্রোভাইডার প্রতিষ্ঠান বলতে গেলে ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখানে কিছু না। প্রোভাইডার ফ্রেন্ডস কমিউনিকেশন, 2-3টা সংস্কার কাজ আছে। এগুলো হলো আপনার 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার কাজ। আমি একটা ব্যবসা করি, সেটা হচ্ছে কি আমি একটা গাড়ি কিনি, মানে 5 লাখ 7 লাখ 6 লাখ 4 লাখ দিয়ে কিনি, অর্থাৎ এটা আমার একটা 10-20 হাজার টাকা একটা বিজনেস। না না, আমার কোনো গাড়ি নাই, এগুলি মিথ্যা কথা। এই ঘটনা আমার কথা যেটা বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা, অসত্য। সবাই যদি নির্দোষ হয় তাহলে অপরাধীকে কোথায় গেল সাধারণ মানুষের কোটি কোটি টাকা? ঘটনার 3 বছর পার হলেও প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। গত 2 দশকে ডাক বিভাগের সঞ্চয় শাখার যত টাকা লুট হয়েছে তার 1টি টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি। 29 কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ডাক বিভাগের প্রধান তদন্ত কর্মকর্তা নিজামুদ্দিনের মুখোমুখি তালাশ। জানতে চাই কি পেলেন তদন্তে। তথ্য প্রমাণকের আলোকে নূর মোহাম্মদের হাত দিয়েই টাকা ঢুকেছে, নূর মোহাম্মদের হাত দিয়ে টাকা বের হয়েছে আমার কোষাগার থেকে। আমি তাকেই সরাসরি দায়ী করেছি। তার পেছনে তাকে কি কুমন্ত্রণা দিল, কে কাকে প্ল্যান ওয়াতে কনভিন্স করলো, সেটা তো আমার দেখার সুযোগ নেই, সেটা দেখবে দুদক। ডাক বিভাগের এসব পুকুর চুরি নিয়ে আমরা কথা বলতে চাই মহাপরিচালক হারুনুর রশিদের সাথে। করতে চাই কিছু সুনির্দিষ্ট প্রশ্ন, কিন্তু ডাক বিভাগের সদর দপ্তরে গেলে কর্মচারীদের বাধার মুখে পড়তে হয়। মহাপরিচালক হারুনুর রশিদ আমাদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। দুর্নীতির বিরুদ্ধে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে ডাক বিভাগে শুধু দুর্নীতিই হয়নি, এক কথায় সাগর চুরি ছাড়া আর কিছু বলা যায় না। এটা একটা বিশাল ধরনের প্রতারণামূলক একটা প্রকল্প, শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটি প্রকল্পের চিত্র আমরা দেখতে পাচ্ছি। যদিও কিছুটা প্রক্রিয়া করা হয়েছে এক ধরনের জবাবদিহিতার নামে, শুধুমাত্র চুনোপুটিদেরকে টানা হেঁচড়া করা হয়েছে। বাস্তবে যারা পেছনের মূল হোতা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। আপনি শেষ কবে চিঠি লিখেছেন? শেষ কবেই বা ডাকঘরে গিয়েছেন? মনে আছে? যাবার প্রয়োজন পড়ে না বলেই যে ডাকঘরে যান না তা কিন্তু নয়। সেবার মান উন্নত হলে নিশ্চয়ই ডাকঘরে যেতেন। কিন্তু আপনার
আমার ডাকঘরে কম যাওয়ার কারণে কারো কারো সুবিধা হয়েছে। এই যেমন কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারীরা মিলে দুর্নীতি ও অনিয়ম করার সুযোগ পেয়েছে। আধুনিকায়নের নামে পাল্টে গেছে তাদের জীবনযাত্রা। কিন্তু আপনার আমার আবেগের লাল ডাক বক্সে ঘুণ ধরেছে, জং ধরেছে।